আজকে আমরা সংবিধান নিয়ে আলোচনা করবো। এই যে সাধারণ জ্ঞানের সংবিধান টপিকটা নার্সিং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 1 মার্ক পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বা 2 মার্ক পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। তাই চলো আমরা আলোচনা শুরু করি। এবং এই যে ক্লাসটা হবে, এই ক্লাসের পিডিএফটা পিন কমেন্টে দেওয়া থাকবে, তুমি ডাউনলোড করে ফেলতে পারবা। ইভেন একটা গ্রুপ আছে, ওইখানে এরকম অনেক ক্লাস আপলোড করা হয় বা নার্সিং এর যত আপডেট নিউজ সবকিছু একসাথে আপলোড করা হচ্ছে। নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে অ্যাড হয়ে নাও, তাহলে সব ইনফরমেশন নার্সিং এর বা সকল এরকম ক্লাস গাইডলাইন সবকিছু এক জায়গাতেই পেয়ে যাবে। 1 মিনিটের একটা বিজ্ঞাপনের পরে আমরা আমাদের মেইন ভিডিওতে চলে যাব। তোমরা যারা চাচ্ছ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সেরা একটি বই, তাহলে তোমরা এই বইটি দেখতে পারো, কারণ একে তো নতুন প্রশ্ন প্যাটার্নে রচিত কর্নারে দেখতে পাচ্ছ, একই সাথে 6টি টেকনিকের সমন্বয়ে এই বইটি লেখা হয়েছে। এই বইটির সাথে আরো 2টি বই ফ্রি থাকবে, যার মধ্যে একটি থাকবে বিগত 10 বছরের প্রশ্ন সমৃদ্ধ বই এবং আরেকটিতে থাকবে প্র্যাকটিস করার জন্য 1000টি এমসিকিউ। এই বইটি বাজারের সব থেকে আলাদা একটি বই। যারা বইটি অর্ডার করতে চাচ্ছ, নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা কলে কথা বলে বইটি অর্ডার করে ফেলতে পারো। আর যারা চাচ্ছ কোনো শিক্ষক তোমার নার্সিং এ চান্স প্রাপ্তির নিশ্চয়তা দিক, তাহলে তাদের জন্য বেস্ট অপশন হবে আমাদের পেইড ব্যাচ। আমাদের পর্যাপ্ত টিচার প্যানেল, 200+ লাইভ ক্লাস, মেগা এবং মিনি মডেল টেস্ট সবকিছু মিলিয়ে একজন স্টুডেন্টের আর কোনো কিছু বাকি থাকে না। কোর্সে ভর্তি হলে এই বইগুলো হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে দেশের 64 জেলায়। আমাদের ব্যাচ একটি জায়গাতেই আলাদা। আমরা বলি যে আমরা যে 200+ লাইভ ক্লাস দিচ্ছি সেগুলো শেষ করো, আমাদের বইটা শেষ করো, গাইডলাইন অনুযায়ী প্রতিদিন 5 ঘন্টা নিয়মিত পড়ালেখা করো, আর বাকি যত দায়িত্ব সবকিছু আমরা বুঝে নেবো ইনশাআল্লাহ। তোমাদের চান্সের 100% রেসপন্সিবিলিটি থাকবে আমাদের হাতে। যদি সন্দেহ হয় ক্লাসের কোয়ালিটি নিয়ে, তাহলে কমেন্ট বক্সে যাও, ক্লাসের লিংক দেওয়া আছে, দেখে শিওর হয় না। ডিপ্লোমা এবং মিডওয়াইফারির জন্য কোর্স ফি 3000 টাকা, বিএসসির জন্য 3500 টাকা, সাথে বই ফ্রি থাকবে। যারা ভর্তি হতে চাচ্ছ, নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা কলে কথা বলে তুমি ভর্তি নিশ্চিত করো। এখন চলো আমরা আমাদের পড়া শুরু করি। শুরুতে তোমাদেরকে বলে রাখি যে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সংবিধান, তাই তো? সংবিধান থেকে কি ধরনের প্রশ্ন আসে আগে আমাদের সেটা জানা জরুরি। কি ধরনের প্রশ্ন আসে? আচ্ছা, সব থেকে বেশি প্রশ্ন আসে হচ্ছে অনুচ্ছেদ থেকে। কি থেকে ভাইয়া? অনুচ্ছেদ থেকে। এক কথায় সংবিধানের 2 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে, 5 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে, এইটা। আচ্ছা বুঝলাম, 1 নম্বর হচ্ছে অনুচ্ছেদ। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে তফসিল। আগে জেনে নাও, পড়ার আগে আমাদের কোচিং এর ক্যাটাগরি এইটা যে আমরা পড়ার আগে জেনে নিই যে ওটা আমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট। জাস্ট লাইক এটা আমাদের জন্য 98% ইম্পর্টেন্ট, এবং কোন ক্যাটাগরি কোয়েশ্চেন আসতেছে আমাদের 2 নাম্বার ধাপ। এইভাবে আমরা আমাদের পড়াগুলো কন্টিনিউ করি কোচিং এর, আমি হই বা অন্য 2 টিচার সবাই। আচ্ছা, তফসিল। এরপরে তৃতীয়ত হচ্ছে সংশোধনী। কি ভাইয়া? এরপরে হচ্ছে তৃতীয় সংশোধনী, এবং 4 নাম্বার যেটা সেটা হচ্ছে তত্ত্বীয় অংশ। তত্ত্বীয় অংশ মানে এমনি রিডিং কিছু থাকে না, এমনি কিছু রিডিং মানে কত সালে হয়েছে গণপরিষদে প্রথম, এটা কত পৃষ্ঠা ছিল, কত পৃষ্ঠা মুদ্রিত ছিল, ইত্যাদি ইত্যাদি সবকিছু। এই সবকিছু তো তাহলে এই কয়েকটার মধ্যে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। এরপরও আরেকটা ক্যাটাগরি আছে কোশ্চেনে, সেটা হচ্ছে গিয়ে সংবিধানের উপরে ভিত্তি করে রাষ্ট্রপতির পাওয়ার, প্রধানমন্ত্রীর পাওয়ার বা বাকি সবকিছু, এগুলো আরেকটা ক্যাটাগরির মধ্যে পড়ে। তো ওইগুলাকে আমরা সংবিধানের মধ্যে আনতেছি না, ওইগুলোর জন্য এক্সট্রা ক্যাটাগরি আছে, ওইগুলো আমরা আলোচনা করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চলো শুরু করি। এবং আজকের এই পড়াটা আমরা পড়বো আমাদের কোচিং এর যে নিজস্ব বই, আমরা এই বই থেকে এই পড়াগুলো পড়বো। এবং তোমাদের তো সবার কাছে এই বই নাই, পেইড ব্যাচের তো যাদের কাছে তাদের কাছে তো এই বই ফ্রি চলে যায়, কিন্তু তোমাদের যাদের কাছে বই নাই, আমি তোমাদের স্ক্রিনে লিখে দিব ছবিগুলা, ওই ছবি দেখে দেখে তোমরা নোট করে ফেলবা, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করতেছি, ছবি দেখে নোট করবা কিন্তু। আচ্ছা চলো আমরা শুরু করতেছি। প্রথমেই আমাদেরকে জানতে হবে কিছু তত্ত্বীয় বিষয়, মানে সংবিধান সম্পর্কে কিছু রিডিং অংশ, যেগুলো না পড়লেই নয়, যেগুলো না জানলেই নয়। এখন তোমার স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বইয়ের প্রথম পেজ। এই পেজটা চাইলে তোমরা নোট করে ফেলতে পারো বা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো, তোমাদের পড়ার ক্ষেত্রে কাজে লাগবে। আমার বই থেকে তোমাদেরকে ফ্রি এটা দিয়ে দিলাম। আচ্ছা চলো এখন আমরা শুরু করতেছি। সংবিধানের প্রথম যে তথ্যটা পড়তে হবে, এটা তোমরা সবাই জানো যে সংবিধান কি বলতো? সংবিধান হচ্ছে একটা দেশের সর্বোচ্চ আইন। সংবিধান একটা দেশের সর্বোচ্চ আইন, এটার উপর আর কিছু নাই। এখন চলো, এটার কিছু সাল আছে, ওই সালগুলো আমরা সিরিয়াল বাই সিরিয়াল পড়বো। একটু ভালো করে লক্ষ্য করো, 1 নম্বর যে সালটা পড়বো সেটা হচ্ছে আচ্ছা বলো তো, 25 মার্চ এটাকে কালো রাত্রি ধরা হয় না? 25 মার্চ 1971 সালে তো 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা পাইলাম, তাহলে সংবিধান কখন গঠিত হবে? নিশ্চয়ই 1972 গঠিত হবে। হ্যাঁ, দ্বিতীয় যে সালটা গল্পে গল্পে মনে রাখবো, কিন্তু না হলে মনে রাখা সম্ভব না। যখন 25শে মার্চের কালো রাত্রির দিকে প্রায় আমরা এগিয়ে যাচ্ছিলাম, তখন আমাদের মনে হইলো যে এত নির্বিচারে এত মানুষ হত্যা হইলো, তাহলে আমাদের এই 25শে মার্চের আগেই আমাদের একটা নিয়ম করা বা সংবিধান বানানো প্রয়োজন। তো এই জন্য 23শে মার্চ সালটা ভালো করে মনে রাখবা, 23 মার্চ। আর সালটা কত? সালটা হচ্ছে 1972। বিষয়টা ভালো করে মনে রাখো। তো 1972 23 মার্চ যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের গণপরিষদ গণপরিষদ আদেশ জারি করে। অত কিছু লিখলাম না, আদেশ জারি করে, যেহেতু আমি ছবিটা তোমাদের তো স্ক্রিনে দিয়েই দিছি। গণপরিষদ আদেশ জারি করে, গণপরিষদ আদেশ জারি করে। যে কটা সাল দিতেছি সে কটা সালে ইম্পর্টেন্ট, এর বাইরে লাগবে না। আচ্ছা
এরপরে এটা মার্চ মাস চলতেছিল, মার্চ মাসের পরে এপ্রিল মাসে গিয়ে তারা কি করছে, জাস্ট লাইক 10 এপ্রিল সালগুলো মনে রাখো কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল, পরের মাসের 10 তারিখে 10 এপ্রিল কি করছে বলতো, 10 এপ্রিল একটা ঘটনা ঘটছে। আচ্ছা এই ঘটনাটা আমি তোমাদেরকে পরে বলতেছি। তো ঘটনাটা কি দেখো, প্রথম অধিবেশন, এটা তোমরা জানি যে প্রথম অধিবেশন বসে, এটা করার জন্য প্রথম অধিবেশন বসছে। কিন্তু 10 এপ্রিল ঘটনাটা কি তোমরা কি জানো যে মুজিবনগর সরকারের যে ঘোষণাপত্র জারি করছিল সেটা কিন্তু 10 এপ্রিল হয়েছিল। তো একটা কিন্তু যোগসূত্র আমরা পেয়ে গেলাম, এটা মনে রাখবো আমরা। তো যাই হোক 10 এপ্রিল প্রথম অধিবেশন বসছে। এরপরে 3 নম্বরে আসো, 3 নম্বরে আমরা যখন এই যে কাজগুলো করতেছিলাম এরপরে আর অন্য কোনো কাজ হয় নাই অ্যাকচুয়ালি। তো যখন মোটামুটি ওই যে 1972 সাল চলতেছে, কিন্তু এখন যখন 16 ডিসেম্বর এগিয়ে আসলো, আমরা চাইতেছিলাম যে আমরা 16 ডিসেম্বর থেকে এটা কার্যকর করব। 16 ডিসেম্বর থেকে আমরা এটা কার্যকর করবো, মানে সংবিধান কার্যকর, এই যে সংবিধানটা এটা কার্যকর হবে 16 ডিসেম্বর থেকে। তো তখন আমাদের মনে আসলো যে তাহলে আমরা এর আগে এটা কমপ্লিট করে ফেলি। তো সেই উদ্দেশ্যে আর কি আমি সবগুলো তোমাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল এখানে লিখে রেখেছি, সেই অনুযায়ী তোমাদেরকে দেখাচ্ছি। 16 ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে, তার মানে এর আগের দিন 15 ডিসেম্বর 15 ডিসেম্বর সেদিন কি হয়েছে, এটা স্বাক্ষরিত হয়েছে ভাইয়া, এটা স্বাক্ষরিত হয়েছে। আচ্ছা এখন কথা হলো যে আচ্ছা আমি আর কোনো সাল আছে কিনা আমি একটু দেখে নিচ্ছি স্ক্রিপ্টে, আমাদেরকে এখানে আর কোনো সাল পড়তে হবে কিনা। না, এর মধ্যে আর জাস্ট একটা সাল আছে, সেটা হচ্ছে দেখো, তো আমাদের যে স্বাক্ষরিত হইলো, স্বাক্ষরিটা কই হইলো বলো তো, এটা আগে সংবিধান, এই সংবিধানটা আগে সংসদে দিতে হয়, গণপরিষদে এটাকে দিতে হয়, ওইখানে অ্যাকসেপ্টেন্স পেয়ে, মানে এটার গ্রহণযোগ্যতা পেয়ে তারপরে এখানে স্বাক্ষর করা হয়। তো সেই অনুযায়ী এই যে ডিসেম্বর মাস চলতেছিল না, ডিসেম্বরের যে আগের মাস, এই ডিসেম্বরের আগের মাসে মানে নভেম্বর মাসে, বিষয়টা মনে রাখবা, নভেম্বর মাসে গণপরিষদে এই সংবিধানটা গৃহীত হয়েছে। নভেম্বরে গৃহীত হয়েছে, নভেম্বরে গণপরিষদে, ঠিক আছে, গণপরিষদে গৃহীত হয়েছে। আচ্ছা তারিখটা যেন কত ছিল, 4 নভেম্বর, বুঝছো, তারিখটা একটু মনে রাখবা, 4 নভেম্বর। আচ্ছা গৃহীত হয়েছে কত নভেম্বর, 4 নভেম্বর, বিষয়টা ভালো করে মনে রাখো। এবং এই যে 4 নম্বর গৃহীত হইলো, এই গৃহীত হওয়ার দিনটাকে বলা হয় সংবিধান দিবস। তাহলে যদি বলো সংবিধান দিবস কত তারিখ, তাহলে তোমরা বলবা 4 নভেম্বর। তাহলে কি আমি সিকোয়েন্সটা তোমাকে বুঝাতে পারছি? এই কয়টা সালই লাগবে ভাই, এর বাইরে তোমার ইনশাল্লাহ লাগবে না। আচ্ছা এই কয়টা সাল যদি তোমার পড়া হয়ে থাকে তাহলে চলো আমরা সামনে আগাইতে থাকি। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা আরেকটা জিনিস একটু মনে রাখতে চাই, এটা তো হয়ে গেছে না, ওকে আমি মিশাই দিচ্ছি, ঠিক আছে, আমি এটা মিশাই দিচ্ছি। এরপরে আসো, সংবিধানের সভাপতিত্ব কে করে বলো তো? আচ্ছা এইগুলো আমি তোমাদেরকে স্ক্রিন থেকে দেখাই দিই, তাহলে এটা তোমাদের জন্য বেটার হবে, স্ক্রিন থেকে দেখালে অনেকটা সময় আগায় যাবে। আচ্ছা এই যে দেখো তো এখানে কি বলছে, প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করে, গণপরিষদে, বুঝো কিন্তু সভাপতিত্ব কোথায় করার কথা বলছে, গণপরিষদে। তো গণপরিষদে এমন একজন সভাপতিত্ব করবে যে কিনা তর্ক করতে পারবে, মানে যুক্তি তর্ক দিয়ে বুঝাই দিতে পারবে। সো আব্দুর রশিদ তর্কবাগীশ, বিষয়টা মাথায় রেখো। এবং প্রথম স্পিকার গণপরিষদে কোথায়, গণপরিষদে আব্দুল হামিদ। আচ্ছা ঠিক আছে, এটা আমরা পড়ছি। ওকে এখন দেখো সংবিধানের এই পর্যন্ত সংশোধনী হয়েছে মোট 17টা, কথা বোঝো কিন্তু 17টা, এটা আমরা কিভাবে মনে রাখতে পারি জানো, 17টা যে সংশোধনী হয়েছে, দেখো বিষয়টা হচ্ছে এই যে এখান থেকে আমরা যোগসূত্র দিয়ে মনে রাখতে পারি। সংবিধানে মৌলিক অধিকার 18টা, সংবিধানে মৌলিক অধিকার 18টা, 18 বছর বয়সে মানুষ ভোটাধিকার পায় এবং তার থেকে এক কম অর্থাৎ 17টা কি বলতো, 17 কি বলতো, এই যে একটু আগে বুঝিয়ে দিলাম যে সংবিধানে মোট 17টা হয়েছে সংশোধনী, এর মধ্যে 5টা বাতিল করা হয়েছে, সেটা এখানে বলা হয়েছে। এখন দেখো এই যে সংবিধান জাতীয় প্রতীকের 4 তারকা দিয়ে বোঝানো হয়, এই 4 তারকা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে, 72 যে সংবিধান ছিল না, ওইটার 4টা মূল নীতি ছিল ভাই, 4টা মূল নীতি ছিল, বুঝো ব্যাপারটা, মূল নীতি ছিল 4টা। তো এই যে 4টা তারকা, জাতীয় প্রতীকের 4টা তারকা, 4টা তারা দিয়ে বোঝানো হয়, কিন্তু মূলত এটাকে বোঝানো হচ্ছে। এটা একটু মুখস্থ করে নিতে হবে যে 19-এর 3 নম্বর অনুচ্ছেদে জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। আচ্ছা এরপরে আমরা কি দেখি একটু, সংবিধানে যদি আমরা কোনো কিছু সংশোধন করতে চাই তাহলে সংসদের 3 ভাগের মধ্যে 2 ভাগকে সম্মতি দেওয়া লাগবে, তাহলেই হবে, মানে অধিকাংশ সম্মতি দিলেই হবে। আচ্ছা এরপরে দেখো মুদ্রিত সংবিধান 82 পৃষ্ঠা ছিল, কথাটা একটু মাথায় রাখো, এখানে আমাদের প্যাচ লেগে যায়, প্যাচটাকে আমি আগেই বলে দিচ্ছি। মুদ্রিত সংবিধান ছিল 82 পৃষ্ঠার, কিন্তু যে সংবিধানটা লিখা হয়েছে, কথা বোঝো, যে সংবিধানটা লিখা হয়েছে সেটা হচ্ছে 13 পাতার, 82 আর 13 মনে থাকবে। মুদ্রিত যেই সংবিধান সেটা ছিল 82 পৃষ্ঠার, কিন্তু
যে সংবিধান লেখা হয়েছে সেটা ছিল 13 পৃষ্ঠার, এবং এই 13 পৃষ্ঠার সংবিধান যেটা, সেটা কে লিখেছেন বলতো? আব্দুর রউফ। আব্দুর রউফ লিখেছেন। তো এটাকে আমরা রিভিশন ম্যাটেরিয়াল কিভাবে মনে রাখতে পারি জানো? জাস্ট এতটুকু লিখবো, আব্দুর রউফ 13। দেখো রিভিশন ম্যাটেরিয়াল কি বলে, আমরা এইভাবে তৈরি করব। আমি একটু লিখে দিচ্ছি, এখানে গোল দিবা, আব্দুর রউফ 13 সাইন আর 82 ক্রস, এইটুকু হচ্ছে রিভিশন ম্যাটেরিয়াল। এভাবে আমাদেরকে পড়তে হয়, এটা পড়ার টেকনিক। এরকম অনেক টেকনিক আমরা পেজ ব্যাচে শিখাই দেবো তোমাদেরকে। সেটা হচ্ছে এইটুকু দেখলে তুমি পরীক্ষার আগে বুঝতে পারবা, আচ্ছা আব্দুর রউফ লিখছিল, 13 পৃষ্ঠার সংবিধান ছিল তখন যেটা লিখছিল, আর 82 পৃষ্ঠাটা লেখা নেই, ওটা হচ্ছে মুদ্রিত সংবিধান। এতটুকু দিয়েই কিন্তু আমরা 3টা লাইন মনে রাখতে পারলাম। এগুলোকে রিভিশন ম্যাটেরিয়াল বলা হয়। মানে রিভিশনের ক্ষেত্রে অনেক সময় বেঁচে যায় এরকম করে যদি আমরা তৈরি করি। দেখো তো গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন? স্পিকার যে, তাকে চিল্লা পাল্লা করতে হয়, তাই না? স্পিকার মানে স্পিক করে, যে বলে। তো দেখো, যে স্পিকার তাকে চিল্লা পাল্লা করতে হয়, চিল্লা পাল্লা যে করে তার নাম মোহাম্মদ উল্লাহ, চিল্লা পাল্লা উল্লাহ, ঠিক আছে? আচ্ছা দেখো, এরপরে আরেকটা জিনিস তোমাকে একটু বুঝাই দিই। 34 জনকে নিয়ে আমরা এই সংবিধানটা রচিত করেছিলাম, মানে 34 সদস্য বিশিষ্ট। আমি পার্সোনালি এটা কিভাবে মুখস্থ করেছি জানো? আমি পার্সোনালি এটা মুখস্থ করেছি, এই যে সবার শুরুতে যে সালটা ছিল না, 23 মার্চ, মানে গণপরিষদ আদেশ কেবল জারি করছে, এই 2, 3 এরপরে পড়ছিলাম 4, এর থেকে 34 নিয়েছিলাম, যে 34 সদস্য বিশিষ্ট এটা হচ্ছে সেই কমিটিটা ছিল, ঠিক আছে? আচ্ছা এরপরে আসো, দেখো এখানে একটা বিষয় তোমাকে লক্ষ্য করতে হবে, এটা প্রচ্ছদ মানে ডিজাইনটা করছে শিল্পাচার্য জয়নুল আবেদিন। অবশ্যই সংবিধান যেহেতু তৎকালীন সময়ের যে হাইয়েস্ট মানে ভালো চিত্রকর, তাকে দিয়ে তো হবে, তাই না? তো এটা শিল্পাচার্য জয়নুল আবেদিন করছে, এবং এটার অনুবাদ করছে, বাংলায় অনুবাদ করছে আলিসুজ্জামান। একটা জিনিস খেয়াল করবা, দেখো মজার একটা জিনিস, দেখে আলিসুজ্জামান করছে, আনিসুজ্জামান কিন্তু না, দন্তন্য কিন্তু এখানে নাই। দেখো আমি আমার পেইড ব্যাচে এটা নিয়ে পরীক্ষা নিয়েছিলাম, বুঝছো? এই সংবিধানের উপরে আমি ওদের পরীক্ষা নিয়েছিলাম। এখন এই পরীক্ষার ক্ষেত্রে আমি এই সেম প্রশ্নটা করেছিলাম, ওদের রেজাল্ট শিটটা দেখো, ওদেরকে বলেছিলাম যে আনিসুজ্জামান নাকি আলিসুজ্জামান, এই যে আনিসুজ্জামান দিছি, দেখো না দেখে ওরা আনিসুজ্জামান উত্তর করছে। কতগুলো দেখছো? এর কয়েকজন খালি এই যে আলিসুজ্জামান শেষে এটা দেখে উত্তর করছে। শুরুতে দেখো এই যে আনিসুজ্জামান, কতগুলো দেখছো? এইভাবে তোমাদের পরীক্ষায় কিন্তু ধোকা দেওয়ার ট্রাই করো, বা তোমাদেরকে সচেতন থাকতে হবে, না হলে কিন্তু তোমরা পারবা না। কথা বোঝা গেছে? আচ্ছা এখন পড়ায় চলে আসো। তাহলে এখন কথা হলো গিয়ে, এই যে বাকি যেগুলা মনে রাখতে হবে, সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি, এর আগে যেটা সভাপতি পড়ছিলাম সেটা গণপরিষদের ছিল, আর এটা হচ্ছে সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি। তো সভাপতি সেই হবে যে কিনা কামাল করে দিতে পারবে, কাজকর্মে একদম কামাল করে দিতে পারবে, তিনি হচ্ছে কামাল হোসেন। এবং একমাত্র মহিলা সদস্য রাজি হয়েছিল রাজিয়া বানু। একমাত্র বিরোধী দলীয় সদস্য যিনি, মানে বিরোধী দলীয় সদস্য, উনি ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। কথা বোঝো? এরপরে আমরা আরেকটু নিচের দিকে খেয়াল করি, সংবিধান গৃহীত হয় 4 নভেম্বর, এগুলো আমরা তোমাদেরকে পড়াইছি, কিন্তু সংবিধানের প্রস্তাবনা একটা। এই যে প্রস্তাবনা একটা, মূলনীতি 4টা, এটা তো অনেক বেশি সোজা, তাই না? এটা তো মনে রাখা তেমন কিছু না। তো এই যে দেখো, এখন অধ্যায় বা ভাগ হচ্ছে 11টা, এটা মুখস্থ রাখতে পারো। বাট আমি পার্সোনালি কিভাবে মুখ করতাম জানো? এই যে তফসিল 7টা আছে না, এই জন্য কিভাবে পড়তাম জানো? 7 তফসিল এমনি পড়তাম, 7 তফসিল মানে তফসিল 7টা। আবার অনুচ্ছেদ কিভাবে পড়তাম জানো? 153 উচ্ছেদ পড়তাম, 53 উচ্ছেদ। তাহলে কি মনে রাখতে বলো তো? 53 উচ্ছেদ 153, আর এটা যে অনুচ্ছেদ ছিল 53 উচ্ছেদ দিয়ে আমি ওইটা মনে রাখার ট্রাই করতাম। এরপরে দেখো, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, স্পিকার হওয়ার সর্বনিম্ন বয়স 25 বছর, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। মেয়াদকাল 5 বছর, এগুলো তোমরা একটু পড়ে নিবা। আর এটা দেখো, বিচারপতি হওয়ার সর্বোচ্চ বয়স 67, আর নির্বাচন কমিশনার হওয়ার সর্বোচ্চ বয়স 65। হ্যাঁ, তো এটা আমি ফান করে বলি কি জানো? বিচারপতি হওয়ার সর্বোচ্চ বয়স 65 দেওয়া বেটার ছিল, কারণ বিচার ক্ষমতা যত বয়স বাড়ে তত কিন্তু কমে যায়। সো এটা 67 দেওয়া উচিত হয় না, এভাবে আমি মানে ইয়া করে বলি আর কি। এই যে এখানে যে তথ্যগুলো আছে, এগুলোকে আমার পেঁচাল পাড়ায় নিও না, এগুলো খুবই ইজি, এগুলো তোমরা রিডিং করে ফেলতে পারবা, আমি তোমাদেরকে দিয়ে দিব। এখন আসো, নিচের দিকে হচ্ছে অনুচ্ছেদ। ভাই অনুচ্ছেদ কিভাবে মনে রাখবো? এই অনুচ্ছেদগুলা মনে রাখতে হবে। এটা আমার বই, তোমরা যে পিডিএফটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার এই বইটা। তোমরা কিন্তু হচ্ছে কোর্সে ভর্তি হলে এই বইটা ফ্রি পেয়ে যাবা, বা এমনি যারা কিনতে চাও তারাও কিন্তু কিনে নিতে পারবা। তো দেখো, এই বইটা থেকে আমি দিছি, এখানে খালি যেগুলো ইম্পর্টেন্ট অনুচ্ছেদ, সেই ইম্পর্টেন্ট অনুচ্ছেদগুলো আমি এখানে সুন্দর করে তোমাদের জন্য উল্লেখ করছি। এখন এই অনুচ্ছেদগুলো আমরা কিভাবে পড়বো? মনে রাখবা, অনুচ্ছেদ থেকে প্রশ্ন আসে কিভাবে, তোমাদেরকে ওইটা একটু দেখাই। অনুচ্ছেদ থেকে প্রশ্ন আসার নিয়ম হচ্ছে, ধরো যে 2 নম্বর অনুচ্ছেদে কিছু একটা বলা আছে, তাই না? কিছু একটা বলা আছে, তো তোমাকে বলবে এই কথাটা উল্লেখ করে দিবে কোশ্চেনে, যে এই কথাটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা আছে। এখন 2 না 4 না কি, এই যে অপশন দেওয়া থাকবে, তোমাকে নির্ণয় করতে হবে। আবার আরেক ধরনের কোশ্চেন আসতে পারে, যে 2 নং অনুচ্ছেদে কোন কথা বলা আছে, তারপরে এখানে 4টা কথা লেখা থাকবে, এর মধ্যে যে এই রাইট অপশন, এটা তোমাদেরকে সিলেক্ট করা লাগবে। সবগুলো অনুচ্ছেদ কিন্তু আমাদের পড়া লাগবে না, আমাদের 53 উচ্ছেদ পড়লাম না, 53 উচ্ছেদ মানে 153টা অনুচ্ছেদ আছে, কিন্তু এর মধ্যে থেকে শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট আমাদেরকে সেগুলো পড়তে হবে। তো আমরা সময় বাঁচানোর জন্য এখন ডিরেক্ট চলে যাবো স্ক্রিনে, এবং এই স্ক্রিন থেকে কিন্তু তোমাদেরকে এই অনুচ্ছেদগুলো আমি দেখাবো, এবং মনে রাখার যে ট্রিক্স এন্ড হ্যাকস, সেগুলো কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন একটু স্ক্রিনের দিকে চলে আসি।
দেখো স্ক্রিনে আমরা আশা করি তোমরা একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। এক নম্বর কি বলা আছে? এক নম্বর বলা আছে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র মানে কি? একটা দেশের, মানে বাংলাদেশের নাম শুনছো না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তো প্রজাতন্ত্র সম্পর্কে একটা দেশের সংবিধান, তার মানে শুরুতে নাম বলা থাকবে। সো এক নম্বরই হচ্ছে প্রজাতন্ত্র। দ্বিতীয়ত রাষ্ট্রীয় সীমানা। এটা মনে রাখার টেকনিক কি? দেখো রাষ্ট্রীয় সীমানা, আমাদের দেশের সীমানা কয়টা দেশের মধ্যে বেশি আছে বলতো? ভারতের সাথে সব থেকে বেশি পরিমাণ সীমানা, 3 দিকে কিন্তু ভারত। তার মানে সীমানাতে 2টা দেশ থাকলো, বাংলাদেশ এবং ভারত, 2টা দেশ। সো এই যে 2 নম্বরে বলা আছে। আচ্ছা এরপরে দেখো 2 এর ক যেটা, সেটাতে রাষ্ট্রধর্ম বলা আছে। দেখো বলো তো আমাদের দেশে সব থেকে বেশি কোন কোন ধর্মের মানুষ আছে? একটা হিন্দু আর একটা মুসলিম, 2টা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 এর কতে এই জন্য এটা দেওয়া আছে, ঠিক আছে? রাষ্ট্রধর্ম ইসলাম, এই জন্য 2 এর কতে দেওয়া আছে। আচ্ছা বুঝলাম। এরপরে 3 নম্বরে আসো, জাতীয় সঙ্গীত, 3 নম্বর রাষ্ট্রভাষা। আচ্ছা রাষ্ট্রভাষার জন্য আমাদের যে শহীদ মিনার, মানে শহীদদের জন্য যে শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল, তুমি কি জানো ওই শহীদ মিনারের যে মেইন, মানে এদিকে একটা থাকে, এদিকে একটা থাকে, আর মাঝখানে একটা থাকে। তো মাঝখানে যেটা থাকে সেখানে কিন্তু তিনটা স্তম্ভ থাকে, মানে বেদির উপরে 3টা স্তম্ভ থাকে। দেখছো, খেয়াল করছো কিনা? এখনই ছবি বের করে দরকার হলে দেখে নাও। তো এই জন্য 3 থেকে আমরা মনে রাখবো যে রাষ্ট্রভাষা, ঠিক আছে? এরপরে দেখো 4 নম্বরে বলছে জাতীয় সঙ্গীত, পতাকা এবং প্রতীক। 4 নম্বরে এটা কেন বলছে? দেখো জাতীয় সঙ্গীতের কিন্তু প্রথম 4 লাইন গায়। আমাদের যখন দেশে বিভিন্ন অনুষ্ঠান হয় না, সব জায়গাতেই জাতীয় সঙ্গীতের যে প্রথম 4 লাইন আছে, ওই 4 লাইন কিন্তু গাওয়া হয়। তুমি কি এটা জানো কিনা? পুরোটা কিন্তু গাওয়া হয় না। সো এটা 4 এর ক। আচ্ছা শুধুমাত্র কিন্তু জাতীয় সঙ্গীত না, সাথে পতাকা, প্রতীক এগুলোও ছিল। প্রতীকের থেকেই আমরা এই 4 এর কটা নামিয়ে আনতে পারি। সেটা কি? আচ্ছা প্রতীকের কথা যদি বলি, প্রতীক আর প্রতিকৃতি মোটামুটি কিন্তু প্রায় সেম, মানে প্রায় এক। তো প্রতিকৃতি হলে সেটা কার হবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। অর্থাৎ প্রতীকের পরে আসে 4 এর পরে হচ্ছে 4 এর ক প্রতিকৃতি। 5 নাম্বার রাজধানী। 5 নাম্বার হচ্ছে রাজধানী। তুমি কি জানো ঢাকা এই পর্যন্ত মোট 5 বার রাজধানী হওয়ার সম্মান পেয়েছিল? এটা তোমাদের পরীক্ষায় আসে। তোমাদের জিকে পড়তে পড়তে তোমরা যখন সাম্রাজ্য সম্পর্কে জানতে পারবা, তখন ওইখানে এই কোয়েশ্চেনটা তোমরা পাবা যে রাজধানী ঢাকা এই পর্যন্ত 5 বার সম্মান পাইছে, ওইখান থেকে 5 বার। নাগরিকত্ব, এই যে ছোট একটা ব দেখতে পারতেছো, এই ব সহ নাগরিকত্বের মধ্যে মোট 6টা অক্ষর আছে। কয়টা অক্ষর? 6টা অক্ষর। সো এটা 6 নম্বরে। সংবিধানের প্রাধান্য কি বললাম? সংবিধানের প্রাধান্য, সং থেকে সা, সংবিধানের প্রাধান্য। আচ্ছা এরপরে দেখি এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আচ্ছা 7 নম্বর আমরা কি পড়ছি? সংবিধান সম্পর্কে পড়ছি, তাই কি না? তার মানে 7 এর ক খ এটাও সংবিধানের উপরে উল্লেখ করা থাকবে, তাই না? তো সংবিধান যে এখন আমরা প্রাধান্য দিব, তো এটাকে কিন্তু স্থগিত করা যাবে না, বাতিল করা যাবে না। তো এই জন্য এটা 7 এর ক। কিন্তু এখন স্থগিত করলাম না, বাতিলও করলাম না, বুদ্ধি করে যদি আমি এটাকে সংশোধন করে দিই, মানে একটু চেঞ্জ করে দিই, তাইলে চেঞ্জও করা যাবে না। এই জন্যই যে অসংশোধনযোগ্য 7 এর খ নাম্বারে আছে। কত নাম্বারে আছে ভাই? 7 এর খ নাম্বারে আছে। 8 নম্বরে আছে মূলনীতি। 8 নম্বরে মূলনীতি কিভাবে থাকলো? 8 নম্বরে মূলনীতি আছে এভাবে। আচ্ছা আমরা যখন গাছে পানি দিই, তাহলে কিন্তু আমরা গাছের শিকড়ে কিন্তু এটে এটে পানি দিই, চেপে চেপে পানি দিই, তাই না? সো এইখান থেকে আমরা এটে এটে থেকে 8 মনে রাখবো, ঠিক আছে? এখন একটু বোর্ডের দিকে খেয়াল করো ভালো করে। দেখো আমরা 8 পর্যন্ত শিখেছিলাম, এরপর আমরা 9-এ যাব। 9 হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ, ও ভালো কথা। এটার যে পেজ নাম্বারটা, পেজের যে ছবিটা, সেই ছবিটাও আমি তোমাদেরকে এখন এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ। এই বইয়ের সব ছবিগুলো আমি তোমাদেরকে একসাথে এখন দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, স্ক্রিনশট দিয়ে পরে সুন্দর করে পড়ে ফেলতে পারো। বুঝতে পারছো? আচ্ছা চলো এরপরে দেখি। আচ্ছা 9 জাতীয়তাবাদ আমরা কিভাবে বুঝলাম? জাতীয়তাবাদের ক্ষেত্রে জাতীয়তাবাদের ইংলিশ কি বলতো? জাতীয়তাবাদের ইংলিশ কি বলতে পারবা? একটু কমেন্ট বক্সে বলে রাখে তো। আচ্ছা এই যে ন্যাশনালিজম, ন্যাশনাল বা জাতীয়, যে ন্যাশনাল, এন থেকে মনে রাখবা 9। কথা বোঝা গেছে? এরপরে আসো, এরপরে যেটা হচ্ছে 10 নাম্বার হচ্ছে সমাজতন্ত্র ও সুসংহতি। এক কথায় সমাজতন্ত্র। আচ্ছা সমাজতন্ত্র থেকে কি মনে রাখবো? মনে রাখতে হবে এই যে 10 সমাজতন্ত্র। সমাজে আমরা 10 জন মানুষ একসাথে চলাফেরা করি। আমরা বলি না যে এমন কিছু করিও না যাতে সমাজে আমরা 10 জন মানুষের কাছে মুখ না দেখাইতে পারি, এরকম কিছু করো না। ওইখান থেকে আমরা মনে রাখবো যে সমাজতন্ত্র হচ্ছে 10 নম্বরে আছে। আচ্ছা এরপরে 11 নম্বরে আসো। 11 নম্বর হচ্ছে গণতন্ত্র ও মানবাধিকার। গণতন্ত্র ও মানবাধিকার। এটা গুনে দেখো, এখানে মোট 11টা অক্ষর আছে। সো এখান থেকে আমরা মনে রাখতে পারি যে এটা 11 নম্বর অনুচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি। এরপরে 12 নম্বরে আসো। 12 নম্বর ধর্মনিরপেক্ষতা। 12 নম্বর ধর্মনিরপেক্ষতা। আচ্ছা ধর্মনিরপেক্ষতা মানে কি? ধর্ম নিয়ে কিন্তু বাড়াবাড়ি করা উচিত নয়, তাই না? যে যা ধর্ম পালন করুক, এতে তোমাদের কোনো সমস্যা নাই। ওই বাড়াবাড়ি থেকে মনে রাখবা 12। তাহলে ধর্মনিরপেক্ষতা কোথায় আলোচনা করা হচ্ছে? 12 নম্বর অনুচ্ছেদে। আচ্ছা এখন তো অনেক পড়লাম, আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে আমি তোমাদেরকে কি পড়াইলাম। যে আমাদের এই সংবিধানে মোট অনুচ্ছেদ কয়টা আছে বলো তো? কমেন্ট বক্সে সবাই কমেন্ট করো। মোট অনুচ্ছেদ আমরা কয়টা দেখতে পাই আমাদের সংবিধানে? সবাই নিচে উত্তর করে রাখো, ঠিক আছে? আমি দেখবো কিন্তু।
আচ্ছা, তাহলে আমরা যেটা পড়তেছিলাম 12 পর্যন্ত পড়ছি, এরপরে 17 নম্বরে আসো তো ভাইয়ারা। 17 নম্বরে কি বলছে? 17 নম্বর হচ্ছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। অবৈতনিক, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। বাধ্যতামূলক শিক্ষা। আচ্ছা, এই যে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা, এটা কি ভালো কাজ না? ভালো কাজের কিন্তু আমরা সাথে আছি। এই যে ভালো কাজের সাথে আছি, সাথে আসি থেকে 17 মনে রাখতে হবে। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা 17 নম্বরে আছে, এভাবে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আসো 18 নম্বরে। 18 নম্বর কি বলছে দেখি তো? 18 নম্বর আসো। 18 নম্বর হচ্ছে 18 ও হ্যাঁ, ভালো কথা। 19 নাম্বার আমরা আগে পড়বো, ঠিক আছে? আগে আমরা 19 নাম্বার পড়বো। 19 নাম্বার হচ্ছে সুযোগের সমতা। সুযোগের সুযোগের সমতা। সুযোগের সমতা। এখন সুযোগের সমতা কিভাবে হইলো? এই যে সুযোগের সমতা, সমতা যেখানে বলছে এখানেই একটা অসমতা। সব থেকে বড় সংখ্যা 9 আর সব থেকে ছোট সংখ্যা 1, এখানে তো সমতা সমস্যা আছে। এখান থেকে আমরা মনে রাখতে পারি যে যেইখানে সমতা সব থেকে বেশি সমস্যা, সেটাই হচ্ছে সুযোগের সমতা। কথা বোঝা গেছে? আচ্ছা, এরপর 18 নম্বর দেখো, সেটা হচ্ছে পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ। বুঝছো? পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ। তোমরা তোমাদের জিকে প্রশ্ন পড়তে গেলে পাবা, তোমাদের জিকে অংশটুকুতে পাবা যে পরিবেশ নীতি কত সালে ঘোষণা করা হয়। আমি যদি ভুল না করে থাকি, পরিবেশ নীতি ঘোষণা করা হয় 1992 সালে। বুঝছো? এটা তোমাদের পরীক্ষায় আসবে, কিন্তু ইম্পর্টেন্ট তথ্য আছে, খালি মনে রাখানোর জন্য যে বলতেছি বিষয়টা এরকম না। জিকেতে আছে 1992 সালে পরিবেশ নীতি ঘোষণা করা হয়। আচ্ছা, ভিডিও কি চলতেছে? আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, ভিডিও চলতেছে। দেখো, পরিবেশ নীতি ঘোষণা করা হয় 1992 সালে। এখন বিষয়টা বোঝার চেষ্টা করো। কত সংখ্যা যেন ছিল? 19। তার মানে কি আমরা 19 নিব? না, আমরা 19-এ তো অলরেডি সুযোগের সমতা নিয়ে ফেলছি, তাই না? তার মানে পরিবেশ ও এটার একটা কমায় আমরা 18 করি। 18, তাহলে সেটা কোথায় আছে? পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, এটা কোথায় আছে? 18-তে আছে। ঠিক আছে, শিখে ফেলছো না? আচ্ছা, তাহলে আমরা 19 পর্যন্ত কমপ্লিট করে ফেলছি, রাইট? আচ্ছা, এরপরে দেখি, আমরা এরপরে দেখতে থাকি। এরপরে আমরা 20 নম্বরে যাব। দেখি 20 নম্বরে কি বলছে, আমরা পারি কিনা। 20 নাম্বার, ও আচ্ছা, এরপর আমাদের 22 লাগবে। 20 আমাদের লাগবে না, 22 লাগবে। সেটা হচ্ছে নির্বাহী বিভাগ আর বিচার বিভাগ। নির্বাহী বিভাগ আর বিচার বিভাগ। আচ্ছা, এই যে নির্বাহী বিভাগ আর বিচার বিভাগ, এই দুইটা পৃথকীকরণ। বুঝছো? পৃথকীকরণ মানে আলাদা করছে। এই 22 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই দুইটা হচ্ছে আলাদা বিভাগ। তো এখানে কয়টা বিভাগ দেখতে পাচ্ছি? দুইটা বিভাগ দেখতে পাচ্ছি, তাই না? 1 2, সো এখান থেকে 2 2। আচ্ছা, এরপরে আসো 23-এর ক। 23-এর ক নাম্বারে কি বলা আছে? 23-এর ক নাম্বারে বলা আছে উপজাতি, 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 তারপরে ক্ষুদ্র জাতিসত্তা, ক্ষুদ্র জাতিসত্তা, আর আরেকটা হচ্ছে নৃগোষ্ঠী, নৃগোষ্ঠী। আচ্ছা, নৃগোষ্ঠী। আচ্ছা, এখানে কয়টা দেখতে পারলাম? 1 2 3। এখান থেকে 3 নিয়ে নিলাম। কিন্তু আমরা কি জানি আসলে? আমরা কিন্তু এত কিছু জানি না। আমরা খালি জানি এক হচ্ছে বাঙালি, আরেকটা হচ্ছে উপজাতি। আমরা কিন্তু এই ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠীগুলো ব্যবহারই করি না। আমরা খালি 2 ভাগে ভাগ করি, বাঙালি আর উপজাতি। ওইখান থেকে জাস্ট আমরা 2 নিয়ে আসলাম। 2, কিন্তু আমরা মানে আসলে ভাগ হয় 3 ভাগে। সো 2 আর 3 এভাবে আমরা মনে রাখবো। আচ্ছা, এরপর আসো 27 হচ্ছে আইনের সমতা। 27 হচ্ছে আইনের সমতা। ওকে, আইনের সমতা বুঝলাম। এখন আমরা একটু নিচের দিকে আসি। 28 নম্বর কি বলছে? 28 নাম্বার, আচ্ছা তোমাদেরকে তো আমি ভিডিওতে পিডিএফ দিয়ে দিব। বুঝছো? তোমাদের যে বইয়ের পিডিএফ, সেই পিডিএফটা দিয়ে দিব, এখান থেকে একটু দেখে নিও। এই 28 নাম্বারের পড়ার জন্য কোনো এক্সট্রা কোনো ইয়া নাই, মানে কোনো ছন্দ নাই। সো তোমরা খালি এটা একদম মুখস্থ করে নিবা, 28টা মুখস্থ করে নিবা। আবারও বলতেছি, তোমাদের কিন্তু পিডিএফ এর লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সুন্দর মতো এখান থেকে ডাউনলোড করে পিডিএফটা পড়ে ফেলবা। পিডিএফ পড়লেই সংবিধানের সবকিছু কমপ্লিট হয়ে যাবে। এখন আসো 29 নাম্বার। আচ্ছা, 29 নাম্বার হচ্ছে, আচ্ছা 29ও পড়বো না আমরা, 31 আমরা ছন্দের মাধ্যমে পড়তে পারবো। 31 নাম্বার কি বলছে? 31 নাম্বার বলছে হচ্ছে আইনের আশ্রয় লাভের অধিকার। আইনের আইনের আশ্রয় লাভের অধিকার। আইনের আশ্রয় লাভের অধিকার, বিষয়টা বোঝার চেষ্টা করো। আমরা ছন্দভাবে পড়বো, আইনের আশ্রয় লাভের অধিকার একমাত্র তার, একমাত্র তার। ছন্দ হয়ে গেছে না? লাভের অধিকার একমাত্র তার। এই একমাত্র তার কেন বললাম? একমাত্র তার দিয়ে আমরা 31 মনে রাখতেছি। 31, এই যে সেই 31। ঠিক আছে, এরপরে আসো 31-এর পরে আমরা 32 দেখবো। 32, সেটা হচ্ছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ। জীবন ও ব্যক্তি স্বাধীনতা, জীবন ও ব্যক্তি স্বাধীনতা, এটা তোমরা একটু মুখস্থ করে নেবে। এটার জন্য এক্সট্রা কোনো ছন্দ দিলাম না। 33 নম্বরে আসো।
33 নাম্বার, গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। গ্রেফতার ও আটক রক্ষা কবচ মানে তোমাকে চাইলেই কেউ গ্রেফতার বা আটক করতে পারবে না। এখন এটা কিভাবে আমরা মনে রাখবো? দেখো, ঢাকা শহরে কিন্তু তোমরা জানো কিনা যে তুমি চাইলেই রাতে ঘোরাফেরা করলে দেখবা যে পুলিশ এসে তোমাকে জিজ্ঞাসাবাদ করতেছে বা গ্রেফতারও করতে পারে, বলাই যায় না। তো সেক্ষেত্রে আমরা কি মনে রাখবো? দেখো, তুমি যদি অ্যাডাল্ট হও না, তুমি যদি অ্যাডাল্ট হও সেক্ষেত্রে তুমি রাত 3টাতেও তুমি ইচ্ছা মতো ঘুরে বেড়াইতে পারবা, কেউ তোমাকে গ্রেফতার বা আটক করবে না যদি তুমি অ্যাডাল্ট হও। তাহলে এই যে রাত 3টা থেকে 33, 37 আসো। আচ্ছা 37 কি বলতো? 37 হচ্ছে সমাবেশের অধিকার, মানে তুমি চাইলে সমাবেশ করতে পারবা। সমাবেশের অধিকার, বুঝো? সমাবেশের অধিকার। আচ্ছা 37 থেকে আমরা কয়েকটা সিরিয়ালে মনে রাখবো, 37, 38, তারপরে 39, এই 3টা আমরা সিরিয়াল বাই সিরিয়াল মনে রাখবো। সেটা কি? দেখো 37 আমরা কি করছি? সমাবেশের অধিকার না, সমাবেশ আর 37 দুটোর মধ্যে কিন্তু মিল আছে, সমাবেশ আর 37। এখন খেয়াল করো, আচ্ছা আমার যদি সমাবেশের স্বাধীনতা থাকে তাহলে কিন্তু আমি একটা সংগঠনও গড়ে ফেলতে পারি। আমরা কিন্তু একটা সংগঠনের অধিকার, মানে তখন সংগঠনও কিন্তু আমরা গড়ে ফেলতে পারি। এরপরে আসো, এই যে এখন সংগঠন গঠন করলাম, এইটাকে এখন তো বড় করা লাগবে। সো আমি স্বাধীন, আমি যে কোনো চিন্তার দ্বারা, যে কোনো প্ল্যানিং এর দ্বারা এটাকে বড় করতে পারি। সো এরপরেরটা যেটা, সেটা হচ্ছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা। চিন্তা ও বিবেকের স্বাধীনতা, ঠিক আছে? তাহলে 39 আমরা কি পাইলাম? চিন্তা ও বিবেকের স্বাধীনতা। তাহলে এ পর্যন্ত হয়েছে। এখন চলো আমরা 40 নাম্বারটা দেখি। 40 নাম্বার কি বলছে? 40 নাম্বার হচ্ছে পেশার স্বাধীনতা। পেশা বা বৃত্তি যাই বলো না কেন, পেশার স্বাধীনতা। তুমি চাইলেই যে কোনো কিছু করতে পারবা, স্বাধীনতা। আরে ভাই আমার লেখা এত খারাপ! পেশার স্বাধীনতা এটা আমরা কিভাবে মনে রাখবো? আমরা যখন একটা পেশা হিসেবে গ্রহণ করি বা কোনো কিছুকে একটু প্রফেশনাল একটা ভাইব দিয়ে আমরা ওটাকে আমার পেশা হিসেবে আমি গ্রহণ করি, তখন ওইখানে কত স্যালারি থাকলে সেটাকে আমি একটা পেশা বলতে পারি। যদি ওইখান থেকে মিনিমাম 40,000 ইনকাম হয়, আমরা তো বাংলাদেশের মানুষ সেটাই চাই, তাই না? মিনিমাম যদি 40,000 হয় তাহলে সেটাকে কিন্তু একটা ভালো পেশা বলা যায়। সো এখান থেকে 40 মনে রাখবো। এরপরে আসো, এরপরে 41 নম্বর ধর্মীয় স্বাধীনতাটা মুখস্থ করতে হবে। এরপরে দেখো 42 নাম্বারটা একটু দেখো। 42 নাম্বার হচ্ছে সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার, সম্পত্তির অধিকার। আচ্ছা এটার পিডিএফ তো কমেন্ট বক্সে দেওয়া থাকবে, কিন্তু যারা পেইড ব্যাচ আছে ওইটার আবার ডাউনলোড করা দরকার নেই, তোমাদের বইয়ে যা আছে এটাই সেই পিডিএফ। আচ্ছা দেখো সম্পত্তির অধিকার কি? আচ্ছা 4-2 মানে এটাকে যদি আমরা এমন করি 4-2-0 420, যারা 420 তাদেরকে কিন্তু সম্পত্তির অধিকার দেওয়া যাবে না। মানে বাপ মা কিন্তু যারা 420 মানে নেশা ভান করে বেড়ায়, সারাদিন ঘুরে বেড়ায়, যারা 420 তাদেরকে কিন্তু সম্পত্তি দেওয়া যায় না। এই দুটোর মধ্যে একটা যোগসূত্র আছে না, এই জন্য 420 মানে 420 420 থেকে যে 42 সম্পত্তির অধিকার আমরা মনে রাখতে পারবো। সম্পত্তির অধিকার তাকে দেওয়া যাবে না, কিন্তু এটা আদতে কি? সম্পত্তির অধিকার। 42 অনুচ্ছেদে কি বলা আছে? সম্পত্তির অধিকার। আচ্ছা এরপরে আসো, এরপরে আমরা দেখি 48। 48 হচ্ছে রাষ্ট্রপতি। 48 নম্বর হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। আচ্ছা তুমি কি জানো যে রাষ্ট্রপতি যখন তার মেয়াদ শেষ হয়ে গেছে, যখন তিনি হচ্ছে তার বাসা ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন তিনি বারবার পেছনে ফিরে তাকাচ্ছিলেন, মানে তার পুরোনো বাসায়। এতদিন তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। তো এক্ষেত্রে যেটা হয়েছে যে রাষ্ট্রপতি তখন বুক ফাটতেছিল, যে এতদিন একটা জায়গায় থাকছি, আজকে চলে যাচ্ছি, তার কিন্তু বুকটা ফাটতেছিল। এই ফাটা থেকে 48 বা 48 মনে রাখতে হবে, ঠিক আছে? এই যে 48, ঠিক আছে? আচ্ছা মনে রাখতে পারছো আশা করি। এরপরে চলো আমরা পরের যেই ইয়েটা সেটাতে যাই। তাহলে আমরা 48 পর্যন্ত করছি, তাই না? এরপরে দেখি আমরা, একটু অপেক্ষা করো। এরপরে আচ্ছা আমরা 48-এর পর থেকে কয়েকটা সিরিয়ালে পড়বো, বুঝছো? সিরিয়ালে বলতে কি 49, 48-এর পরে 49, এই যে 48 49 সিরিয়ালে কয়েকটা আছে না, 48 49, তারপরে হচ্ছে 52 53 এই সিরিয়ালে সব কয়টা হচ্ছে রাষ্ট্রপতিকে নিয়ে। তোমরা সিরিয়াল বাই সিরিয়াল মনে রাখবা। সেটা হচ্ছে ক্ষমা প্রদর্শনের অধিকার। 49 হচ্ছে ক্ষমা প্রদর্শনের, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার। ক্ষমা প্রদর্শনের অধিকার। এরপরে 52 নম্বর দেখো রাষ্ট্রপতির অভিশংসন। রাষ্ট্রপতির অভিশংসন। অভিশংসন মানে কি জানো? অভিশংসন মানে কি, সংসদের যে সদস্যগুলো থাকে না, তারা চাইলে ভোট দিয়ে, মানে সবাই মিলে রাষ্ট্রপতিকে তার গদিচ্যুত করতে পারে, তার গদি থেকে নামায় ফেলতে পারে। এটাকে বলা হয় অভিশংসন। বাট আমি এটাকে অভিশংসন না বলে আদর করে এটাকে বলি অভিষোলসং। কি বলি? অভিষোলসং। অভিষোলসন কেন বলি এটা একটু পরে বুঝতে পারবা, মনে রাখো অভিষোলসন, ঠিক আছে? আচ্ছা এরপরে আসো,
53 নম্বর হচ্ছে অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতি অপসারণ। রাষ্ট্রপতি রাষ্ট্রপতি অপসারণ অপসারণ আচ্ছা, অভিশংসন, এটার মধ্যে কিন্তু একটা যোগসূত্র আছে, দেখতেছো 52 53 মধ্যে একটা যোগসূত্র আছে। অভিশংসন মানে হইতেছে তাকে গদিচ্যুত করা, কিন্তু কোনো কারণে মনে করো যে রাষ্ট্রপতি পারতেছে না, একটা তো টেনে হিসেবে নামালাম, সমস্যা নাই, কিন্তু রাষ্ট্রপতি ধরো যে পারতেছে না, কোনো একটা কারণে অসুস্থতা হয়ে গেছে বা সামহাও পারতেছে না, তাহলে তাকে অপসারণ বা সরিয়ে দেওয়া, যেটা সেটা হচ্ছে 53 নম্বরে, বুঝছো? আচ্ছা, এরপরে 64 নম্বর অ্যাটর্নি জেনারেল, মনে রাখবা এটা, ওইটা পিডিএফ এ পেয়ে যাবে, আমি এক্সট্রা করে এটা পড়াচ্ছি না, এটার জন্য কোনো ছন্দ নাই। আচ্ছা, 72 সংবিধানের অধিবেশন, এটাও পড়ে নিবা, এটার জন্য ছন্দ নাই। 73-এ আসো, 73 আসো। আচ্ছা, 73 আমরা কি দেখতেছি? 73 নাম্বার যেটা সেটা হচ্ছে সংসদে রাষ্ট্রপতির ভাষণ। রাষ্ট্রপতির রাষ্ট্রপতির ভাষণ। আচ্ছা, এখন একটু দেখো তো যে রাষ্ট্রপতির যে ভাষণ, এই রাষ্ট্রপতির ভাষণের সাথে কিন্তু আরেকটা যোগসূত্র আসে, সেটা হচ্ছে যে 74 নাম্বার আমরা দেখবো, বুঝছো? 73 পরে 74, রাষ্ট্রপতির পরে কিন্তু পাওয়ার কার জানো? স্পিকারের পাওয়ার কিন্তু, বুঝছো? স্পিকারের, রাষ্ট্রপতির পরে হচ্ছে স্পিকার, যদি না থাকে তাহলে দায়িত্ব পালন করবে। সো আমরা এই যে পরের যেটা সেটা হচ্ছে স্পিকার ও ডেপুটি স্পিকার, স্পিকার ও ডেপুটি স্পিকার, ডেপুটি স্পিকার। আচ্ছা, রাষ্ট্রপতির পর, ঠিক আছে। আচ্ছা, এটা একটু দেখে নিবা। এরপরে 77 নাম্বার হচ্ছে ন্যায়পাল। ন্যায়পাল, এটার জন্য কোনো ছন্দ লাগে না, এর কারণ কি জানো? ন্যায়পালই হইতেছে এমন একটা জিনিস যেটা এখনো পর্যন্ত আমাদের দেশে কিন্তু এটা এখনো কিন্তু আসে নাই, মানে এটা এখনো পর্যন্ত আমাদের দেশে এটা এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত করা যায় নাই, 77 ন্যায়পাল। তো এই একটা আমাদের মনে রাখা তেমন কোনো কঠিন বিষয় না।